নির্বাচন আসলে অনেক নাটক অভিনীত হতে আমরা দেখি, কিন্তু এখন পর্যন্ত সেরা নাটক হচ্ছে হুমায়ুনের শাহেনশাহ হুমায়ুন, বাবর, এখনও অরঙ্গজেব আসেননি। এরা সব বেশি এসে আস্তে আস্তে হাজির হচ্ছেন পশ্চিমবাংলায়। টার্গেট পশ্চিমবঙ্গ। যে সময় বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ, সেই সময় দলের মধ্য থেকে আবার হুমায়ুন শুরু করলেন তার নিজস্ব অভিযান। নতুন পার্টির নাম দিলেন উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের কোনো শব্দ এতে রাখেননি। সেই জন্যে জনতার উন্নয়ন পার্টি, জনতার জন্য উন্নয়ন করবেন। প্রার্থীর নামও ঘোষণা করে ফেলেছেন। দেখুন, তিনি নিজে লড়ছেন দুটো, রেজিনগর ও বেলডাঙ্গা, মুর্শিদাবাদের দুটো জায়গা থেকে, রেজিনগর, বেলডাঙ্গা। পাশাপাশি লড়বেন আরেক হুমায়ুন কবির। মানে অদ্ভুত, এখানে দেখবেন তিনজন হুমায়ুন কবির আছেন, যে পেশায় তিনি ডাক্তার। এই হুমায়ুন কবির লড়াই করবেন রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে। রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর তিনটে জায়গায় হলো। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসককে তৃণমূলের প্রার্থী করেছিলেন, যদিও তিনি হেরে যান। হুমায়ুন জানান খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি, এই প্রথম একজন মহিলা পাওয়া গেল। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হবেন মনীষা পাণ্ডে, আর এক মহিলা, তা আবার হিন্দু মহিলা, মুর্শিদাবাদে। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির। তাহলে 3 হুমায়ুন কবির হয়ে গেল। তিনি পেশায় ব্যবসায়ী, বুঝলেন। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় প্রার্থীর নাম ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়, আর এক মহিলা, 3 মহিলা হয়ে গেল। ইসাপুরে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন সিরাজুল মণ্ডল। সিরাজুলের দাবি, তিনি 21শে জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এবার হাত ধরলেন হুমায়ুন কবিরের। এদিন হুমায়ুন কবিরের সবাই ভিড় চোখে পড়ার মতো, ভালোই ভিড় হয়েছিল। তা হুমায়ুনের এই নাটক কেন হঠাৎ করে, যে সময় বিজেপি তাদের চূড়ান্ত টার্গেট করেছে পশ্চিমবঙ্গকে, এবং যথারীতি এটা চিন্তার বিষয়। যে যতই উড়িয়ে দিন না কেন রাজনৈতিকভাবে, যে যেভাবেই বলুন না কেন, আমি আমার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে দেখছি যে বিষয়টা খুব একটা ভালো হচ্ছে না। আইএসএফ, এআইএমএম, আবার হুমায়ুনের জনতা উন্নয়ন পরিষদ, এই ট্রায়ো কি তলে তলে কোনো একটা পরিকল্পনা করেছে? করতেই পারেন। এদের সঙ্গে এরা টানার চেষ্টা করছেন দলিত, মুসলিমদের ওবিসি অংশ এবং ট্রাইবালদের। কারণ হচ্ছে এরা এখনও সত্যি পীড়িত, আর্থিক দিক থেকে পিছিয়ে। যদিও বাংলায় মুখ্যমন্ত্রী যে প্রায় 92টা জনমুখী কর্মসূচি নিয়েছেন, তার তো ভাগ এদের পাওয়ার কথা, সুযোগ পাওয়ার কথা। সেটা কি পাচ্ছে না? বলা যায় না। এখন এটা তো হাত ঘুরে ঘুরে যায়, ব্লক থেকে পঞ্চায়েত, বিভিন্ন জায়গার নেতারা কতটুকু প্রকৃত মানুষের কাছে পৌঁছাচ্ছেন সেটা তো সম্পূর্ণ এখান থেকে মনিটর করা খুবই কঠিন। ফলে যদি তারা ঠিকমতো পৌঁছান, তাহলে এই লোকগুলোর তো সরে যাওয়ার কোনো কারণ নেই। আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে রূপশ্রী, কন্যাশ্রী, সমস্ত ধরনের উন্নয়ন করার পরও আজকে মমতাকে এভাবে বেগ দিচ্ছে কেন? যাকে মমতাজ বেগম বলতো বিজেপিরা, আজকে তাহলে তার বিরুদ্ধে মুসলিমরা খেপে গেছে কেন? তো এই সব কিছুর পিছনে কি বিজেপির কোটি কোটি টাকা? আচ্ছা, এই যে প্রচুর কয়েক কোটি টাকা তুললেন আমাদের মাননীয় হুমায়ুন সাহেব,
এখন ইডি চোখে দেখে না এই টাকাটা কোথার থেকে আসলো, ইডির এই টাকার হিসাব নেবে না, কেন এটা তো কোনো এখনও কোনো সরকারি অনুদান হিসাবে না, বা এখনও তার সংগঠন রেজিস্ট্রেশন পায়নি, বা কোনো কিছুতেই সে এখনও টাকার যে সঠিক আহ, এই টাকা পাবলিক থেকে নিতে পারে, এটা তো বেনিয়ান অ্যাক্টের বিরুদ্ধে। বেনিয়ান অ্যাক্টে আপনি মানুষের কাছ থেকে কোনো টাকা নিতে পারেন না, পারলেও সেই টাকা আপনাকে সরকারি আহ, সরকারি সরকারের কাছে সেটা জমা রাখতে হবে। সরকারকে আপনি দিতে পারেন, সরকার সেই টাকা কাজে লাগাতে পারে, কিন্তু হুমায়ুন এত কোটি কোটি টাকা এনে কোথায় রাখলো, কাকে দিচ্ছে, কীভাবে খরচ করছে, এগুলো তো ইডির আওতার মধ্যে এসে পড়ার কথা। আমি তো বললাম, আপনারা অনেকে বেনিয়ান অ্যাক্টের কথা জানেন। তাহলে এসব সবাই চোখ বুজে আছে কেন? একদল তো বলছে যে এটা মমতার খেলা। তো মমতা এমন খেলা খেলতে যাবেন কেন? তার এই খেলার প্রয়োজনটা কী হয়ে পড়ল? আবার আরেক দল বলছে যে মমতা মুসলিমদের সন্তুষ্ট করতে পারেননি, যে মুসলিম তার ভোট ব্যাংক ছিল, সেই মুসলিমরাই তার চতুর্থবারের পথে প্রধান অন্তরায় হবে, মানে পথের কাঁটা। যাই হোক, বিষয়টা আপনারা দেখবেন। আমি আমার আজকের দিন ইউটিউবে সুকুমার দেবনাথ আপনাদের সহযোগিতা কামনা করি।